আফা হাসিবাতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, এখান থেকে নিয়ে শেষ পর্যন্ত একটা আয়াত রয়েছে। কোনো জিন এই আয়াতটা শুনে টিকতে পারে না। যখন এই আয়াতটা পড়লো সাথে সাথে তার স্ত্রী তার গলা চেপে ধরছে এবং চোখটা এত বড় হয়েছে, চোখটা দেখে গলা থেকে মুখ মানে কোনো রকম হাতটা ঝেড়ে দিয়ে তাড়াতাড়ি ও দৌড়। 2021 সালের একটা ঘটনা, এটা আমার খুব ক্লোজ একটা বন্ধুর ঘটনাটা আসলে সত্যিই অবাক করার মতো। এবং যেহেতু এটা প্যারানরমাল একটা ঘটনা, জিনরা যে এত পরিমাণ জাদু করতে পারে এবং জাদুর মাধ্যমে একটা সংসারকে ভেঙে দিতে পারে, আবার জোড়া লাগাইতেও পারে, এটা একটা জিনদের দ্বারা সম্ভব। এটা অথবা আমি এখন বলতেছি, অনেকের কাছে মনে হচ্ছে যে জিনিসটা একটা ফানি বিষয়। পুরো ঘটনাটা যদি আমি বলি, একটা পর্যায়ে আপনারা বিশ্বাস করতে বাধ্য হবেন। বিয়ের যে ঘটনা ঘটে, বিয়ের পর যে সমস্যাটা হয় সেটা হচ্ছে ঘটনার কিছু মূল কথা আমাকে এসে বলতে, যেটা পরবর্তীতে যখন নাকি যেটা ফোকাস হয় যে হ্যাঁ ওনার এই সমস্যাগুলো হচ্ছে, ওনার ওয়াইফের এই প্রবলেমগুলো হচ্ছে, তখন একটা একটা করে সবকিছু বের হয়। তারা খুবই একটা ভালো ফ্যামিলির মানুষ ছিলেন এবং তাদের মধ্যে ভালোবাসা, প্রেম, মহব্বত এগুলো খুব ভালো ছিল আলহামদুলিল্লাহ। ছেলেটা ওনার আসলে মানে মধ্যম ফ্যামিলি যেটাকে বলা হয়, মানে তেমন একটা বড় লোকও না, আবার একদম খুব গরিবও না, মধ্যম আয়ের মানুষ। 2021 সালে একটা ঘটনা ঘটে, আপনারা জানেন যে 2021, 20, 19 এই সময়টা ইভেলির একটা ঘটনা কিন্তু ঘটে। আপনারা জানেন যে এখানে ওই সময়টাতে অনেক বাইক পায়, অল্প টাকা দিয়ে অনেক বাইক পায়। তো ছেলেটা আমার যে বন্ধু ছিলেন, তো ও একটা বাইক পায়, বাইকটা খুবই দামি বাইক, ওই যে R15 বলে না, এই টাইপের একটা বাইক তখন পায়। তো পাওয়ার পরে খুব হ্যাপি, খুব খুশি। ওর এমনি একটা বাইক ছিল, ওটা সে সেল করে দেয়, তখন এই বাইকটা সে রেগুলার ইউজ করা শুরু করে। বাইক পাওয়ার পরে ইয়াং ছেলে, বলতে গেলে ইয়াং, একদম ইয়াংও না, ধরেন 30-32 এরকম তো হবে তখন। তো এটা নিয়ে সে খুব ঘোরাফেরা করতো। এমন কিছু ফ্রেন্ড সার্কেলও তার তৈরি হয়, তারা এই লাইনের, অর্থাৎ তারা এই বাইক টাইক নিয়ে এগুলো ঘোরাফেরা করে। দেখা যাচ্ছে যে কিছু কিছু বন্ধু তার হয়ে যায় যারা কিনা একটু খারাপ প্রকৃতির, যেমন আপনার বাজে নেশা, মেয়েলি বিষয়ে জড়ানো, এই সমস্ত বিষয়গুলো নিয়ে তারা। সংসারটা খুব ভালোই চলছিল। তো ওনার যে ওয়াইফ কিছু ঘটনা তাকে বলতো, এটা পূর্ব থেকেই বলতো। মানে বাড়ির মধ্যে কেউ ছিল না, ওনার যে মা বাবা বা শ্বশুর শাশুড়ি কেউ ছিল না, তারা দুজনেই থাকতো। আর ছোট্ট একটা মেয়ে ছিল, মেয়েটা নিয়ে থাকতো। ও যখন নাকি বাইরে যেত, বাইরে ঘোরাফেরা করতো, তখন বাসায় আসার পরে ওর ওয়াইফ বলতো যে আপনি যখন বাইরে চলে যান তখন আমি খুব একা থাকি এবং আমার খুব অস্থির লাগে। কেমন অস্থির লাগে? তো বলতো যে আমার পায়ে কেউ একজন মনে হয় হাঁটে, এবং সেটা আমি আওয়াজটা আমি টের পাই। আমি যখন রান্নাঘরে যখন আমি মাছ কুটি, আমি যখন নাকি বিভিন্ন রকমের কাজ করতেছি, তখন মনে হচ্ছে যে কেউ আমাকে দেখছে, কেউ আমাকে ফলো করছে, কেউ আমার পায়ে হাঁটছে, এরকম মনে হচ্ছে। তো এটাকে আমি খুব একটা প্রাধান্য দিতাম না, মনে করতাম যেটা ওর মনের ভিতরে হয়তো বা কোনো একটা প্রবলেম থাকতে পারে, বা এটা তেমন কিছুই না। হ্যাঁ, এই তুমি এক কাজ করো, তুমি দোয়া দূরত করো, বা শেষ, এতটুকুর মধ্যে তুমি সীমাবদ্ধ। এগুলো তেমন একটা সে প্রাধান্য দিত না। তো এইভাবে প্রায় সময় এই ধরনের ঘটনা ঘটতো। ভাই আপনি যখন নাকি বাইরে যান আমার খুব খারাপ লাগে। স্বামী আপনি করে কথা বলতো, তো খুব সম্মানের সাথে কথা বলতো। এই ঘটনাগুলো পরবর্তীতে আমাকে বলছে যে দোস্ত এই সমস্যাগুলো হইতো, তখন আমি এগুলো কিন্তু প্রাধান্য দিতাম না, কিন্তু এখন বুঝতেছি অ্যাকচুয়ালি কি প্রবলেম। হ্যাঁ, তখন থেকে অ্যাকচুয়ালি মূলত সমস্যাটা শুরু হয়েছে। মানে একদম মাঝরাতে শুয়ে আছে, স্বামীর পাশে তো স্ত্রী শুয়ে আছে, তো স্বামীর উপর থেকে একজন উঠে চলে যাচ্ছে। হ্যাঁ, গেট খুলে চলে যাচ্ছে, বাইরে চলে যাচ্ছে। হ্যাঁ, মানুষ টাইপের, মনে হয় যে কিছু একটা বের হয়ে চলে যাচ্ছে। মানুষ মানে একদম স্বামীর অবয়ব, দেখতে স্বামীর মতো অবয়ব, হেঁটে চলে যাচ্ছে। পরক্ষণে আবার স্বামী উঠে যাচ্ছে। তো স্বামী যখন উঠে যাচ্ছে তখন তার ভিতরে মনে হচ্ছে যে না, এটা সামথিং রং, কিছু একটা হবে। এই আপনি বাইরে যান না, আপনি কোথায় যাচ্ছেন? বাইরে যাচ্ছে, আমি ওয়াশরুমে যাবো, কি সমস্যা তোমার? না, আমি তো মাত্র দেখলাম আপনি বের হয়ে যাচ্ছে। এখন আবার আপনি, এমনও হয়েছে যে আয়নার মধ্যে স্বামীর অবয়ব, কেউ যেন একজন কথা বলছে, তার সাথে কথা বলার চেষ্টা করতে। হ্যাঁ, একদিন আসার পরে বলতেছে যে আমি দেখলাম আপনাকে আয়নার মধ্যে, যে আপনি আমার সাথে কথা বলছেন, আপনি কি বাসায় ছিলেন? এই ধরনের কিছু প্যারানরমাল ঘটনা বাড়ির মধ্যে ঘটতো। তো এইটাকে আসলে খুবই স্বাভাবিক মনে করতো, কারণ ধরনের চিন্তাধারা তো আসলে কারোর মধ্যে থাকার কথা না, খুব একটা প্যারানরমাল না। মানুষ মনে করতো এটা হয়তো তার মনের ভুল হইতে পারে, চোখের ভুল হইতে পারে। এটা সচরাচর প্রত্যেকটা ফ্যামিলিতে এরকম, যারা পুরুষ মানুষ এগুলো আসলে সচরাচর প্রথম পর্যায়ে বিশ্বাস করতে চায় না। যখন নাকি এই যে এটা হচ্ছে পূর্বের ঘটনা, তো যখন নাকি তার বাইক হলো, তার কিছু খারাপ মানুষের সাথে তার সম্পর্ক হলো, তো ওই খারাপ মানুষটা তাকে বললো যে দোস্ত তোমার তো একটা বাইক আছে, খুব দামি বাইক, তুমি চাইলে আমাদের সাথে কক্সবাজার যেতে পারো। তো কক্সবাজার একটা অফার পায়, 3-4টা বাইক একসাথে যাবে কক্সবাজার। সে অফারটা নিল, নেওয়ার পর কক্সবাজার যায়। ওখানে কিছু মেয়ে বন্ধুদের সাথে তার একটা ইন্ট্রোডিউস হয়, বলতে গেলে ওনারা খারাপ মেয়েই হবে। তো ঘটনাক্রমে দেখা যাচ্ছে যে তাদের সাথে একটা বন্ধুত্ব সম্পর্ক তৈরি হয়, এবং তাদের সাথে একসাথে না মিশা করলেও দেখা যাচ্ছে যে একসাথে ছিল আর কি, মানে একটা বন্ধু বান্ধবের মতো একটা আড্ডা, মানে যেটা অসামাজিক একবারে না বললেও এটা একটা ভদ্র সমাজে এটা জিনিসটা খারাপ দেখা যায়, বিষয়টা এরকম একটা হবে। হ্যাঁ, এই ঘটনা যখন হয় তখন তো অনেক ছবি টবি তোলা হয়, সাধারণত এটা হবে, এটা স্বাভাবিক বিষয়। তো ও যখন নাকি ঢাকায় ফিরে আসে, ব্যাক করার পরে তখন ঘটনাক্রমে এই ছবিগুলো ওনার ওয়াইফ এটা দেখে ফেলে। তো এটা খুব বাজেভাবে বিষয়টা নেয়, খুব কান্নাকাটি করে যে আপনি এত খারাপ, এত নিচে নেমে গেছেন যে আপনাকে বিশ্বাস করে আপনি কিছু খারাপ মানুষ আপনি তৈরি করলেন, আপনার বাইকটাই হচ্ছে শত নষ্টের মূল। সাধারণত দেখা যাচ্ছে যে একটা ছেলে যখন নাকি ভুল পথে পাড়া দেয় তখন সেটার মধ্যেই কিন্তু সীমাবদ্ধতার মধ্যে থাকে। অনেক সময় দেখা যাচ্ছে এখান থেকে ফিরে আসতে পারে না ওই বন্ধুদের কারণে, কারণ বন্ধু এমন একটা জিনিস যে বন্ধু যে পর্যন্ত আপনি না ছাড়বেন সে পর্যন্ত কিন্তু আপনি খারাপ কাজ থেকেও ফিরে আসতে পারবেন। আপনাকে খারাপ কাজ থেকে ফিরে আসার জন্য সর্বপ্রথম যে কাজটা হবে সেটা হচ্ছে ওই সমস্ত খারাপ বন্ধুদের সঙ্গ ত্যাগ করা। সঙ্গ ত্যাগ না করার কারণ দেখা যাচ্ছে যে সেই খারাপ কাজ থেকে ফিরে আসতে পারতো না। তখন তো মাত্র শুরু, কক্সবাজারের মাধ্যমে মাত্র তার লাইফটা মাত্র শুরু, এই খারাপ মেয়েদের সাথে তার দেখাশোনা করে এগুলো মাত্র শুরু হয়। তো এর পর্যায়ে দেখা যাচ্ছে যে প্রায় সময় মোহাম্মদপুর বলেন বা কেরানীগঞ্জ বলেন বা বিভিন্ন জায়গায় যখন ঘুরতে যাইতো, হ্যাঁ, তখন দেখা যাচ্ছে যে তাদের সাথে ওরাও যাইতো। একটা
একটা পর্যায়ে দেখা যাচ্ছে যে তার স্ত্রীর সাথে তার প্রচুর ঝগড়া, এত পরিমাণ ঝগড়া যেটা বলার বাহিরে। কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্ট না, মানে উনি যে খারাপ কাজগুলো করতেছে বা উনি যে খারাপ মানুষের সাথে যাচ্ছে তার কাছে এগুলো স্বাভাবিক মনে হচ্ছে, কিন্তু তার ওয়াইফের কাছে বিষয়টা স্বাভাবিক না, খুব অস্বাভাবিক। এবং এমন এমন ঝগড়া করছে যে সব ঝগড়াগুলো আসলে তালাকের পর্যায়ে চলে যাবে এমন একটা অবস্থা। একটা পর্যায়ে একটা দিন হয়, এই দিন এটাকে বলা হয় 35 নাইট। আমি আসলে ঘটনাগুলো একটু বিস্তারিত এই জন্য বলছি যে আপনারা পুরো ঘটনাটা না শুনলে হতে পারে সেটা বুঝতে পারবেন না যে ঘটনা সূত্রপাত এবং মধ্যম ভাগ এবং শেষ ভাগে কি দাঁড়ায়। তো 31 নাইটে কিন্তু আপনারা জানেন যে ওই রাতটা অনেকে অনেক কিছু করে, বাজে কাজও করে, বা ওই যে দুষ্ট পানি যেগুলো বলে এগুলাও খায়, হ্যাঁ, বড় কোনো ছাদের উপরে যায়, হ্যাঁ, আপনার পার্টি করে। তো ওই দিন ওই সমস্ত বন্ধুদের সাথে 9তলা বিল্ডিং এর উপরে যায়, 9তলা বিল্ডিং এর উপরে গিয়ে তখন ওইখানে একটা আমোদ ফুর্তি করে। ওই দিন যে ঘটনা ঘটে ওই দিন ওর ওয়াইফ অনেক ফোন দেয় যে আপনি কোথায়, আপনি ফিরে আসেন। বলতেছে যে আমি আমার বন্ধুদের সাথে আমি চলে আসতেছি। কিছুক্ষণ সময় অবস্থান করার পরে সে বাসায় চলে আসে। বাসায় চলে আসার পরে তখন স্ত্রী তাকে প্রশ্ন করতেছে যে আপনি একটা বড় একটা বিল্ডিং এ গেছিলেন। তো ওনাও খুব অবাক হয়ে গেল যে এটা তুমি কিভাবে জানলা। এটা মনে মনে বলতেছে যে ওই এটা কিভাবে জানলো যে আমি একটা বড় একটা, আপনি এই কাজ করতেছেন, অস্বীকার করতেছে, কিন্তু যদিও কথাগুলো সত্য কিন্তু অস্বীকার করছে। এইভাবে এরপর থেকে দেখা যাচ্ছে যে তার স্বামী মানে আমার বন্ধু যেখানেই যাচ্ছে তার স্ত্রী সবকিছু জেনে ফেলছে এবং সে মানে মেসেঞ্জার ঘাটাচ্ছে, সবকিছু ঘাটাচ্ছে, মানে এত পরিমাণ চেষ্টা করতেছে হাইড করার, কিন্তু সেটা হাইড করতে পারতেছে না। টোটালি সবকিছু সে জেনে ফেলছে। কিভাবে জানতেছে সে মানে কিছু বলতে পারছে। সে গাজীপুর যাচ্ছে, কিভাবে যাচ্ছেন, কি পোশাক পরে যাচ্ছেন, কি করতেছেন না কোথায়, ইন টোটালি সবকিছু মানে ভিডিও ফুটেজের মতো সবকিছু বলে দিচ্ছে। দিন বাসায় আসলো, বাসা আসার পরে অনেক ঝগড়া এবং একটা পর্যায়ে তার স্ত্রী বলে দিচ্ছে যে তুমি আমাকে তালাক দাও, তুই তাকারি যেটা, তুই আমাকে তালাক, এখন তালাক দে, আমি চলে যাবো। থাপ্পড় দিল, অনেক মারামারি হলো। পরদিন সকালে আমাকে ফোন দিল, আমার বন্ধু আমাকে ফোন দিল। আমাকে ফোন দেওয়ার পরে বলতেছে যে দোস্ত আমি তোমাকে কিছু ঘটনা বলবো আমার স্ত্রীর বিষয়ে, একটু মনোযোগ সহকারে শুনো। এই যে আপনাদের নিকট এত ঘটনা বললাম, এই সম্পূর্ণ ঘটনাটা আমাকে বললো। তো বললাম যে এখন কি অবস্থা? বলতেছে যে এখন অবস্থা হচ্ছে যে আমাদের মধ্যে ছাড়াছাড়ি পর্যায়ে, আমি হয়তো ওনাকে ছেড়ে দিতে পারি। আমার স্ত্রীর ভাই ও আমাকে ফোন দেওয়া বলে যে আমার বোন বলতেছে যে সে তোমার সাথে থাকবে না, তালাক চায়। কেন? এইরকম মেয়ে তো হওয়ার কথা না। আজকে 8 থেকে মানে 6-7 বছর 8 বছর হবে প্রায় আমরা সংসার করতেছি, কিন্তু তালাক চায় একটা মেয়ে, এরকম হওয়া সম্ভব না। এটা একটা মেয়ে কখনো চায় না। সে চায় কেন? নাম্বার 2 হচ্ছে যে আমি যা করি না করি সবকিছু আমার স্ত্রী কিভাবে জানে যে আমি সেটা, যে সমস্ত ঘটনা বলতেছে আমি একজন রাখি হিসাবে তখন খুব ভালোভাবে উপলব্ধি করলাম যে আসলে কোন একটা প্রবলেম। আমি বলছি না যে তার একটা দুর্বলতা বা তার কোনো একটা গোপন কিছু হয়তো বা কোনো একটা ডিভাইস দিয়ে রাখছে বা এমন কিছু দিয়ে রাখছে যে যার মাধ্যমে সে কোথায় যায়, কি করে না করে সব জেনে ফেলছে। বিষয়টা কিন্তু এরকম না, টোটালি না। হতেও পারে কিন্তু হচ্ছে না। আমিও অনেকভাবে এটা মানে করে দেখলাম যে না, এটা ওরও আমি ভালোভাবে জিজ্ঞাসা করলাম যে না, এত সূক্ষ্ম বিষয়গুলো জানার কথা না, এত সূক্ষ্ম বিষয়। একজন মানুষ কি করছে না করছে যদি তার পাশে একজন লোক থাকে একমাত্র সেই বলতে পারবে সূক্ষ্ম বিষয়গুলা, যে বিষয়গুলা তার স্ত্রী বলছে যে আপনি এই কাজগুলো করতো। এখন কি অবস্থা স্ত্রীর? স্ত্রী একটা ঘরের মধ্যে শুয়ে আছে, একলা শুয়ে আছে। ওর সাথে তো আমি একসাথে শুই না আজকে অনেকদিন যাবো। আচ্ছা আমি বললাম যে ঠিক আছে তুমি একটা কাজ করো, তুমি এখন যাও তোমার স্ত্রীর কাছে। কোরআনের একটি আয়াত রয়েছে সূরা মুমিনুনের শেষ 4 আয়াত, আফা হাসিবাতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। এখান থেকে নিয়ে শেষ পর্যন্ত একটা আয়াত রয়েছে। এটা আসলে কি হয় কি আপনার জিনদের সামনে যদি আপনি একটা পড়েন, পরে যদি তাদেরকে ফুঁক দেন এই নিয়তে যে তারা এই আয়াতের মাধ্যমে ধ্বংস হয়ে যায় বা তারা কষ্ট পায়, দেখবেন যে জিনটা কষ্ট পায়। মানুষের শরীরে যখন নাকি একটা জিন ভর করে তখন কোনো জিন এই আয়াতটা শুনে টিকতে পারে না। ও আবার হয়েছে কি যে ও আবার মাদ্রাসা লেভেলে পড়াশোনা করছিল, কিছুটা পড়াশোনা করছিল, যার কারণে এই আয়াতগুলো সে বলতে পারতো, সে শুদ্ধভাবে পড়তে পারে। তো ঠিকই কোরআন শরীফ বের করে ওই আয়াতটা বের করে বাস ওর স্ত্রীর সামনে গিয়ে ওদের তুমি দাঁড়াও। তো আবার সঠিক দাঁড়াইছে সুন্দর মতো, চট্টর খাওয়া অবস্থা, একদম তো অবস্থা খারাপ অবস্থা, তো দাঁড়াইছে আবার সোজা হয়ে। তো যখন এই আয়াতটা পড়লো সাথে সাথে তার স্ত্রী তার গলা চেপে ধরছে এবং চোখটা এত বড় হয়েছে। এটা মানে তার বর্ণনা, আমি তো সাথে পাশে ছিলাম না, তার বর্ণনা যে তার চোখটা দেখে গলা থেকে মুখ মানে কোনো রকম হাতটা ছেড়ে দিয়ে তাড়াতাড়ি ও দৌড় দিয়ে শুরু থেকে ওর বোনকে ডাকছে যে বোন তুমি তাড়াতাড়ি আসো, মা বাবা তো বেঁচে নেই, বোন আছে, বোনটাকে তাড়াতাড়ি ডেকে নিয়ে আসলো। বোন দৌড়ে আসলো, এসে দেখতেছে যে মানে কোন দিকে পালাবে, মানে পালানোর খুবই ঠিক আছে। তার ওয়াইফ অনেক জোরে নিঃশ্বাস নিতেছে এবং চোখগুলো অনেক বড়। তার বোনকে ইশারা বুঝালো যে ওর শরীরে জিন আছে। তো সাথে ওর বোনকে বললো যে তুমি ওরা ভালো করে যেতে ধরো। তো যেতে ধরলো, ধরার পরে তো ও বারবারই আয়াতটা বারবার পড়তেছে আর বারবার ফু দিচ্ছে। তখন তো ও রাগ আরো বেড়ে যাচ্ছে। তখন সে বলতেছে যে কি চাস তুই কি এটাই চাস যে তোর ওয়াইফ চলে যাক? আমি তোর ওয়াইফকে নিতে আসছি, তুই একটা খারাপ লোক, বাজে অভ্যাসের মধ্যে থাকোস, তোর ওয়াইফ তোর কাছে রাখার কোনো প্রয়োজন নেই। আমি তোর ওয়াইফকে নিতে আসছি, আমি তোর ওয়াইফকে তোর সাথে তালাক দিয়ে ছাড়বো। আমি মূলত তুই কে, আমি কে তোমার জানার দরকার নেই। যখন নাকি বারবার ওই আয়াত করে আবার ফু দিচ্ছে, কষ্ট পাচ্ছে, তখন বলতে হ্যাঁ আমার নাম এইটা, আমার নাম ওইটা, আমি এতদিন পর্যন্ত তোর ওয়াইফের পিছনে ছিলাম, ভালোবাসতাম, পায়ে হাঁটতাম। কিন্তু একটা পর্যায়ে যখন দেখতাম যে তুই তোর ওয়াইফকে কষ্ট দিচ্ছিস প্রতিনিয়ত, আর তোর ওয়াইফ ঘরে বসে একা কাঁদতো, এটা আমি সহ্য করতে পারতাম, আমার কাছে খারাপ লাগতো। একটা পর্যায়ে আমি তোর ওয়াইফের শরীরে ঢোকার চেষ্টা শুরু করলাম এবং একটা পর্যায়ে আমি তাকে জাদু করতে তার চিন্তা শক্তির মধ্যে, তার স্বপ্নের মধ্যে আমি আসতে শুরু করলাম এবং তুই কোথায় যাস, কি করস না করস সবকিছুতে আমি বর্ণনা দেওয়া শুরু করি এবং আমার বর্ণনার মাধ্যমে তোর ওয়াইফ সবকিছু জানতে পারে। আমার যখন ইচ্ছা হয় তোর ওয়াইফকে কিছু জানানোর, সাথে আমি জাদু করতাম, তোর ওয়াইফ সাথে ঘুমিয়ে যেত। ঘুমানোর সাথে
দে, বাস তোর ওয়াইফের স্বপ্নের মাধ্যমে আমি হাজির হয়ে আমি সবকিছু বলে দিতাম। এই হচ্ছে একটা জাদুকর জিনের কাজ। জাদুকর জিন চাইলে কি না পারে। এই সমস্ত ঘটনা যখন আমাকে বর্ণনা দিল, তো এই অবস্থা পরে আমি বললাম যে তুমি কি করলা? পরে বললাম যে আমি তখন তাকে যতটুকু খেদানোর দরকার আমি এতের মাধ্যমে তাকে খেদানোর চেষ্টা করলাম যে তুই এখান থেকে চলে যা চলে যা চলে যা। তো ওই সময়ের জন্য জিনটা চলে যায়, কিন্তু সে তো আর একবারে যায় নাই। তো এখন তোমার সাহায্য নেওয়া ছাড়া আমার কোনো উপায় নেই। তা আমি আসলাম, খুব দ্রুতই আসলাম। আসার পর ওকে জিজ্ঞাসা করলাম, আমি টাকাইলাম। টাকানোর পর ওকে আমি জিজ্ঞাসা করলাম যে তুমি কি চাও? তো ও আমাকে যেটা বললো যে দেখো আমি একটা সম্ভ্রান্ত পরিবারের, একটা বড় পরিবার, এবং আমি নিজেও ব্যক্তিগতভাবে তার সত্যতা যাচাই করি, জিনটার সত্যতা যাচাই করি যে হ্যাঁ সে অনেক আগে থেকেই এই মেয়েটার সাথে বা ওর পিছু পিছু ছিল এবং খুব ভালোবাসে, এবং এটা অনেক আগে থেকে ভালোবাসতো। একটা জিন যে আশিক হয়, কেমন ধরনের আশিক হয় দেখেন, যে তার ভালোবাসে কিন্তু যখন নাকি দেখতেছে যে তার মাসুক সে কষ্ট পাচ্ছে, সে কাঁদছে, তার স্বামী দ্বারা সে কষ্ট পাচ্ছে, তখন সে কি করতেছে যে না তাকে আমি আমার মতো করে আগলে রাখ। যদি তার স্বামী যদি ভালো হয় তাহলে স্বামীর সাথে সংসার করবে, আর যদি স্বামী খারাপ হয় তাহলে তাকে তার কাছ থেকে আমি ডিভোর্স নিয়ে নিব। অন্ততপক্ষে আমার মাসুক যেন ভালো থাকে। বিষয়টা কতটা ইন্টারেস্টিং মনে হচ্ছে আপনাদের কাছে? তার এই উদ্দেশ্যটা যখন আমি শুনলাম তখন আমি বললাম যে এই দায়িত্ব তো আল্লাহ তোমাকে দেয় নাই, তুমি একটা জিন, তোমাকে কি আল্লাহ তাআলা দায়িত্ব দিছে? বরঞ্চ তোমার অপরাধ হচ্ছে যে তুমি একটা মানুষের সংস্পর্শে আসো। তোমাকে এই দায়িত্ব দেওয়া হয় না যে কার সম্পর্ক জোড়া লাগাইতে হবে, কার সম্পর্ক ভাঙতে হবে। এই দায়িত্ব তোমাকে দেওয়া হয়। তুমি কি চাও সেটা বলো। যদি তোমার চাওয়াটা যদি আমার কাছে যৌক্তিক মনে হয় তাহলে আমি মানতে রাজি আছি, আর যদি যৌক্তিক মনে না হয় তাহলে তোমাকে ছাড়ানোর জন্য আমার যা যা করার আমি তা। তো ও লাস্ট আমাকে এটাই বললো যে দেখো তুমি আমাদের সাথে সংঘর্ষে জড়াও না, আমরা 11 ভাই, আমি যদি মারা যাই আমার ভাইরা তোমাদেরকে ছাড়বে না। হ্যাঁ তোমাকে কিছু করতে পারবে না, ঠিক আছে, কিন্তু যেই কারণে আমি মারা যাচ্ছি আমার ভাইরা কিন্তু এই পরিবারকে ছাড়বে না। খোদার কসম, এভাবে বলছে যে খোদার কসম এই পরিবারকে ছাড়বে না। আমি বললাম ঠিক আছে কি চাও? ওকে শুধু বলো, ওর স্বামীকে শুধু বলো ও যেন ভালো হয়ে যায়, ও যেন এই খারাপ ছেলেটা, যে ছেলের সঙ্গের কারণে আজকে তাদের পরিবারের এই পরিণতি, এই সঙ্গটা যেন সে ছেড়ে দেয়। স্বামী যদি ভালো হয়ে যায় তাহলে আমি কথা দিলাম আমি ওনার কাছ থেকে চলে যাবো। বিষয়টা আমার কাছে যৌক্তিক মনে হয়েছে যে হ্যাঁ এটা বিষয়টা যৌক্তিক। অ্যাটলিস্ট এই কারণে যেন তার স্বামীটা যেন ভালো হয়ে যায়, এবং এর দ্বারা যদি স্বামী ভালো হয়ে যায় আর এর দ্বারা যদি একটা জিন চলে যায়, এটা আমার কাছে মনে হয় না যে মন্দ কিছু। তো তার এই যৌক্তিকতাটাকে আমি অ্যাকসেপ্ট করলাম এবং তার স্বামীকে আমি বুঝালাম যে দেখো মানুষের জীবন একটাই, পরিবারও একটাই। যেহেতু তোমরা একটা সভ্য সমাজে থাকো, তুমি এমন না যে এই স্বামীকে তালাক, এই স্ত্রীকে তুমি তালাক দিয়ে তুমি আরেকটা বিয়ে করবে, বিষয়টা এরকম না। আর এটা আসলে কখনো ভালো জিনিস বয়ে আনে না। সে আমার কথাটা মানলো, বাচ্চার কথা মনে করা দিলাম, তার স্ত্রীর কথা মনে করা দিলাম যে তুমি অনেক হুজুরের কাছে তুমি যাইতে পারো, অনেক হুজুর অনেক ধরনের ট্রিটমেন্ট করতে পারে, কিন্তু আমার কাছে মনে হয় না যে দিন শেষে এটা তোমার জন্য খারাপটাই বয়ে আনবে। কারণ আসলে জিনটা খুবই মারাত্মক একটা জিন ছিল, জিনটা খুব জাদুকর ছিল, কারণ সে তার দাদার কাছ থেকে অনেক জাদুবিদ্যা শিখছে। এটাও আমি খোঁজ নিয়ে দেখেছি তার দাদার কাছ থেকে, এবং সে একটা ছদ্মনাম ইউজ করে। জিনটা কখনো আসল নাম ইউজ করে না, তারা যে নামটা বলে এটা তার একটা ছদ্মনাম থাকে। তা আমি দেখলাম যে তার দাদার নামটা সে ইউজ করতেছে, তার নিজের নামটা সে ইউজ করতে। যদি নিজের নামটা আমরা জানতে পারি, একজন রাখি যখন নিজের নাম জানতে পারে, জিনের নাম আসল নামটা জানতে পারে, তখন তাকে ঘায়াল করা খুব সহজ। ও এতটাই চালাক ছিল যে নিজের নামটা কোনো বলতো, শুধুমাত্র তার রংটা আমি ধরতে পারতাম যে সেটা দোসর বর্ণের জিন ছিল। তার সাথে আমার সেই কথাই হইলো যে ঠিক আছে এটা আমাদের উপরে দায়িত্ব থাকুক, আমি যেভাবে পারি আমি তার স্বামীকে ভালো হওয়ার জন্য যা যা করার আমি, এবং তার স্বামীকে আমি বুঝালাম। তো বোঝানোর পরে আলহামদুলিল্লাহ এখন সেই সঙ্গ ত্যাগ করে এখন আলহামদুলিল্লাহ এখন ভালো আছে।